বুদ্ধিমত্তা খুবই ইন্টারেস্টিং একটা টপিক, তাই না? চলুন খুব দ্রুত এর মূল ব্যাপারগুলো একবার ঝালিয়ে নেওয়া যাক। তো আজ আমরা কি দেখব? প্রথমে জানব বুদ্ধিমত্তা আসলে কি, এরপর দেখব জি ফ্যাক্টরের খোঁজ, তারপর জানব বুদ্ধিমত্তার বিভিন্ন কাঠামো, এটা কিভাবে তথ্য প্রসেস করে, আর সবশেষে এর আধুনিক দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করব। মানে মাত্র কয়েক মিনিটে আমরা 1 শতাব্দীরও বেশি সময়ের চিন্তাভাবনাকে ছুঁয়ে যাব। তো চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক, সেই মৌলিক প্রশ্নটা দিয়ে যা 1 শতাব্দীরও বেশি সময় ধরে মনোবিজ্ঞানীদের ভাবিয়ে তুলেছে। আচ্ছা, যদি জিজ্ঞেস করা হয় বুদ্ধিমত্তা বলতে ঠিক কী বোঝায়, বেশিরভাগ মানুষের প্রথমেই মাথায় আসে পড়াশোনা বা একাডেমিক সাফল্যের কথা। কিন্তু আমরা দেখব যে আসল ছবিটা এর চেয়ে অনেক বেশি বড় এবং জটিল। প্রথম দিকে সংজ্ঞাগুলো কিন্তু ছিল বেশ ব্যাপক। চেষ্টা করা হয়েছিল অভিজ্ঞতা থেকে শেখা, সমস্যা সমাধান করা বা নতুন পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার মতো ক্ষমতাগুলোকেও এর মধ্যে নিয়ে আসার। কিন্তু আসল সমস্যাটা ছিল বিশেষজ্ঞরা নিজেরাই একমত হতে পারছিলেন না। ভাবা যায় 1921 সালের এক সার্ভেতে 13 জন বিশেষজ্ঞ 13 রকম মত দিলেন। আর 1986 সালে এসে অবস্থা আরও জটিল হলো। 24 জন বিশেষজ্ঞের প্রায় 24টা আলাদা আলাদা সংজ্ঞা। মানে কোনো পরিষ্কার ধারণার বদলে ছিল কেবল মতের ভিন্নতা। এই যে এত মতের অমিল, এখান থেকেই প্রথম একটা বড় চেষ্টা শুরু হয়। চেষ্টাটা হলো বুদ্ধিমত্তাকে একটা মাত্র সাধারণ ফ্যাক্টর বা স্কোর দিয়ে মাপার। আর এই গল্পের শুরুটা কিন্তু কোনো বড়সড় তত্ত্ব দিয়ে হয়নি, হয়েছিল একটা খুব বাস্তব সমস্যার সমাধানের জন্য। 1905 সালে ফ্রান্সের ছাত্রছাত্রীদের সাহায্য করার জন্য প্রথম একটা পরীক্ষা তৈরি করা হয়, আর সেখান থেকেই ধীরে ধীরে আইকিউর মতো শক্তিশালী ধারণাগুলোর জন্ম হয়। তো স্পিয়ারম্যানের মূল কথাটা কি ছিল? উনি বললেন, আমাদের সবার মধ্যেই একটা জেনারেল ইন্টেলিজেন্স বা জি ফ্যাক্টর আছে, যেটা অনেকটা গাড়ির ইঞ্জিনের মতো, আর সাথে আছে কিছু স্পেসিফিক বা এস ফ্যাক্টর, যেগুলো হলো বিশেষ বিশেষ কাজের জন্য আলাদা আলাদা টুলসের মতো। কিন্তু বুদ্ধিমত্তার এই সরল ধারণাটা বেশি দিন টিকল না। এরপর এমন একটা মডেল এলো যা পুরো ব্যাপারটাকে আরও অনেক বেশি জটিল আর ইন্টারেস্টিং করে তুলল। জেপি গিলফোর্ড বুদ্ধিমত্তার ধারণাকে আমূল বদলে দিলেন। তিনি ভাবলেন বুদ্ধিমত্তা একটা সরল রেখা না, বরং এটা একটা 3 মাত্রার ঘনকের মতো। এর একটা মাত্রা হলো আমাদের মস্তিষ্ক কিভাবে কাজ করে, অর্থাৎ অপারেশন। আরেকটা হলো কি ধরনের তথ্য নিয়ে কাজ করে, মানে কন্টেন্ট। আর শেষটা হলো ফলাফলটা কি দাঁড়ায়, অর্থাৎ প্রোডাক্ট। আর এই 3টে মাত্রাকে যখন গুণ করা হলো, তখন কি দাঁড়ালো জানেন? মোট 180টা আলাদা আলাদা বৌদ্ধিক ক্ষমতা। ভাবা যায় একটা সাধারণ ধারণা থেকে এক লাফে 180টা। এই মডেলটা বুদ্ধিমত্তার জটিলতাকে দারুণভাবে তুলে ধরে। বেশ, এতক্ষণ আমরা দেখলাম বুদ্ধিমত্তা কি দিয়ে তৈরি। এখন চলুন ফোকাসটা একটু বদলায়। এবার দেখব এটা আসলে কিভাবে কাজ করে। আমরা এখন ঢুকছি কগনিটিভ সাইকোলজির ইন্টারেস্টিং দুনিয়ায়। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ মডেল হলো পাস মডেল। এটা ফলাফলের বদলে বুদ্ধিমত্তাকে 4টে মূল কাজের একটা সেট হিসেবে দেখে। কোনো কিছু প্ল্যান করা, মনোযোগ দেয়া, আর তথ্যগুলোকে একসাথে মিলিয়ে দেখা বা পরপর সাজিয়ে প্রসেস করার ক্ষমতা। একইভাবে স্টার্নবার্গের তত্ত্বেও আমরা 3টি ভিন্ন ধরনের বুদ্ধিমত্তার কথা জানতে পারি। একটা হলো অ্যানালিটিক্যাল, যেটাকে আমরা সহজ কথায় বইয়ের জ্ঞান বলি। আরেকটা ক্রিয়েটিভ, মানে নতুন নতুন আইডিয়া বের করার ক্ষমতা। আর শেষে হলো প্র্যাকটিক্যাল, মানে বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষমতা বা স্ট্রিট স্মার্টনেস। আর এই ধারণাগুলোই আমাদের নিয়ে আসে আধুনিক সময়ের অন্যতম জনপ্রিয় একটা তত্ত্বের কাছে, যা বুদ্ধিমত্তার সংজ্ঞাকেই বলা যায় পুরোপুরি বদলে দিয়েছে। হাওয়ার্ড গার্ডনার বললেন, একটা মাত্র আইকিউ স্কোর দিয়ে মানুষকে মাপাটা একেবারেই ঠিক না। তিনি প্রস্তাব দিলেন যে আমাদের মধ্যে অন্তত 8 ধরনের স্বাধীন বুদ্ধিমত্তা আছে: ভাষাগত, যৌক্তিক, শারীরিক, সঙ্গীত ইত্যাদি। আর এটাই ব্যাখ্যা করে যে কেন মানুষ এত বিচিত্র বিষয়ে পারদর্শী হয়। তো বুদ্ধিমত্তার এই যে বিশাল একটা ইতিহাস আমরা দেখলাম, এত সব তথ্য থেকে আমাদের মূল শিক্ষাটা কি? দেখুন, ব্যাপারটা খুব পরিষ্কার। একটা সময় ছিল যখন বুদ্ধিমত্তা মানে ছিল শুধু একটা স্কোর, মানে আইকিউ।
ফোকাসটা ছিল শুধু পড়াশোনার ওপর, আর এটাকে একটা অপরিবর্তনীয় বৈশিষ্ট্য বলে মনে করা হতো। কিন্তু এখনকার আধুনিক মডেলগুলো বলছে, না, বুদ্ধিমত্তার অনেকগুলো ফ্যাক্টর আছে, আর এটা শুধু বইয়ের জ্ঞান নয়, বরং বাস্তব জীবনের দক্ষতার ওপরও জোর দেয়। আর এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হলো এই জ্ঞান আমাদের নিজেদের এবং অন্যদের মধ্যে থাকা বুদ্ধিমত্তার বিভিন্ন রূপকে চিনতে এবং সম্মান করতে সাহায্য করে। তাহলে 1 শতাব্দীরও বেশি সময় ধরে গবেষণার পর আজকের এই আধুনিক বিশ্বে বুদ্ধিমত্তার কোন সংজ্ঞাটা সবচেয়ে বেশি প্রাসঙ্গিক বলে মনে হয়, এই প্রশ্নটাই আপনাদের ভাবার জন্য রেখে গেলাম।